নমস্কার বন্ধুরা, আমি সহেলি অলৌকিক জোনের আসরে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজ অনেক দিন বাদে শ্রীমতী রত্না চক্রবর্তীর অন্য রহস্যের আরেকটি ঘটনা আমার কাছে এসে পড়েছে। উনি বলছেন, আজকাল দৈব রহস্য এবং যে ঘটনাগুলো বলি বেশিরভাগই আমার খুব ঘনিষ্ঠ পরিচিত কারো নয়। এই যে গল্প লিখি সেই নিয়ে অনেকেই আমাকে বলে দেবাশ্রিত সত্য ঘটনা দিন। অনেকেই আমাকে বলেছেন যে চেনা জানার মধ্যে যেটা খুব বিশ্বাসযোগ্য সেগুলো বলুন। কিছু কিছু সময় প্রয়োজনে তাদের নামগুলো একটু ঘুরিয়ে দিই, এই আর কি। এখন এতগুলো ঘটনা সবসময় সব কিছু মনে থাকে না, তবু চেষ্টা করলাম। সমাজের সব রকম ভক্ত মানুষদের মধ্যে থেকে নামা ঘটনাগুলি আমার কাছে আসে, চেষ্টা করি ঘুরিয়ে ফিরিয়ে সুন্দর করে লেখার। আজকে যে ঘটনাটি বলবো সেটি এক মায়ের তার ছেলের ফাঁড়া নিয়ে গল্প। অন্য রহস্য যখন তার ঘটনা লিখছি তাহলে বলাই বাহুল্য সেই ভদ্রমহিলা ভীষণ ঈশ্বর বিশ্বাসী ছিলেন। ভদ্রমহিলার নাম সর্বাণী। ইনি যে পরিবারের সেখানে সবাই খুব জ্যোতিষে বিশ্বাস করতেন। ওনার শ্বশুরবাড়ির বংশে বাপের বাড়ির বংশে সব জায়গাতেই জ্যোতিষের একটু প্রাধান্য ছিল। আমি নিজেও জ্যোতিষে খুব বিশ্বাস করি। জ্যোতিষের গণনাও যে ভুল হয় না তা, জ্যোতিষ যদি নিজে ঠিক মতো বিচার করতে পারেন তাহলে ভাগ্য পরিবর্তন না করা গেলেও কি কি সমস্যা আসতে পারে অঙ্কের মতো সবটাই কিন্তু জানা যায়। এটা আমার ব্যক্তিগত বিশ্বাস। এরা সেটাও বিশ্বাস করতেন। ভদ্রমহিলা ঠাকুরদার বাবাও নামকরা জ্যোতিষী ছিলেন। অল্প বয়সে যখন কুষ্টি বিচার করা হয়েছিল তখন বলা হয়েছিল তিনি একটি মাত্র পুত্র সন্তানের জননী হবেন। তা বিয়ের বেশ কিছু পর তার একটাই ছেলে হয়েছিল। ছেলে হবার পর যখন 6 মাস বাদে ছেলের ঠিকুজি কুষ্টি তৈরি করা হলো, দেখা গেল ছেলের খুব বড় ফাঁড়া আছে, বড় বড় 3টে ফাঁড়া আছে। জীবন সংশয়ে এমন ফাঁড়া। শেষের ফাঁড়াটা বলেই দিল যে জলে ফাঁড়া আছে। মায়ের মন, ভুক ধর পর কি হবে আমার ছেলের, ওই তো একটি ছেলে, 2টি ফাঁড়া কিসে তা তো জানে না। তো ফাঁড়া কাটাবার জন্য তিনি অন্য বড় এক জ্যোতিষের সঙ্গে যোগাযোগ করলেন। তিনিও ভাগ্য বিচার করে একই কথা বললেন। তিনি মঙ্গলের জন্য পলা ধারণের উপদেশ দিয়েছিলেন। রক্তপাতের সম্ভাবনা আছে বলে ওটা দরকার। এরপর সর্বাণীর ননদ আর একজন নামকরা জ্যোতিষীর কথা, আরও যদি প্রতিকারের উপায় হয় ভেবে মহিলাও সেখানে ছেলে নিয়ে চলে গেলেন। ছেলের বাবার বারবার জ্যোতিষের পেছনে ছোটায় ভীষণ আপত্তি ছিল। তিনি একেই এসব বিশ্বাস করতেন না। কিন্তু এবার মুশকিল হয়ে গেল। এই জ্যোতিষী, আগের জ্যোতিষীর কথা বলা হয়নি, কিন্তু ফাঁড়া সম্বন্ধে দুজনেই একই কথা বলছে। আর বলছে ফাঁড়া কাটিয়ে উঠতে পারলে এই ছেলের ভাগ্য নাকি সোনায় মোড়া হবে। সে তো হলো, কিন্তু এই ফাঁড়ার প্রতিকারের ব্যবস্থা কি? অন্য পাথর নিতে হবে, শুধু তাই না পলা দিলে নাকি ক্ষতি হবে। খুব সমস্যার ব্যাপার। এবার ভদ্রমহিলা তো খুব চিন্তায় পড়ে গেলেন, কোনটা নেবেন। সর্বাণীর স্বামীও খুব রাগারাগি করলেন। সর্বাণীর মা অত্যন্ত ঈশ্বর বিশ্বাসী মানুষ ছিলেন। তিনি হেসে বললেন, এত কিছু দরকার নেই, ভগবানের চেয়ে বড় কেউ হয় না। চন্দ্র, সূর্য, গ্রহ, তারা তিনিই তো নিয়ন্ত্রণ করেন। সারা পৃথিবীর সৌরজগৎ সব কিছু তিনি নিয়ন্ত্রণ করছে। তো একটা কাজ করো, তাকেই ধরো, একদম ওপরের তলায় আবেদন করো। ওপরের ক্ষমতা সব থেকে বড় ক্ষমতা। ইনিও খুব মা মঙ্গলচণ্ডীর ভক্ত ছিলেন। বরিশাল মঙ্গলচণ্ডী বাড়ি আছে, তিনি সেখানে পুজো দিলেন। সে খুব নাম করা মঙ্গলচণ্ডী বাড়ি। অনেকেই হয়তো জানবেন শ্রাবণ রায়চৌধুরীর ঠাকুর। উনি সেখান থেকে পুজো দিয়ে ঠাকুর ফুল নিয়ে এলেন, তার মা মাদুলি করে নাতির গলায় পরিয়ে দিয়েছিলেন। বড় হতে হাতে দিয়েছিলেন, আরও বড় হতে কোমরে দিয়ে দিল। ছেলে লজ্জা পায়, কিন্তু মাদুলি গা ছাড়া করা যাবে না। আর সর্বাণীর মা বলতেন যদি ফাঁড়া থাকে সব জায়গায় 5 জনকে ডেকে কথাটা বলতে, তাহলে নাকি ফাঁড়া কেটে যায়। আমি যা শুনি তাই কিন্তু গল্পের আকারে লিখি। কিছু কিছু জিনিস শুনে মনে হয় বিশ্বাস করলে ক্ষতি কি? ক্ষতি তো কিছু নেই, আমার তো ভালো বই, ক্ষতি কিছু হচ্ছে না। উনি বলেছিলেন যে ফাঁড়া থাকলে যদি মন্দিরে লিখে দেওয়া যায় তাহলে অনেক সময় ফাঁড়া কেটে যায়। আমার এই কথাটা বড্ড ভালো লেগেছিল। এটা কি নিয়ম বা কেন উনি বলেছিলেন তা বাপু আমি জানি না। আমার নিজের মনে হয়েছে মন্দিরে তো ভক্তরা আসেন, ওই যে লেখা তারা দেখেন তাতে হয়তো বিপদ কেটে যায়।
তারা তো সবাই ভক্ত, আর ভক্তের মধ্যে কে যে ভগবান কেউ তো বলতে পারে না। কারোর ফাঁড়া থাকলে তিনি দেখতে পাবেন। তবে এই বড় সামান্য বিশ্বাস, কেউ বাপু কুসংস্কার বলবেন না। পুরো ঘটনাটাই সাধারণ কিন্তু বিশ্বাসের গল্প। তা সর্বাণী সমস্ত কাজগুলোই করলেন। ছেলের গলায় মাদুলি পরানো রইল, আবার মন্দিরে যেতেন, সেখানে পুজো দিতেন, চক্খড়ি ব্যাগেই থাকতো, লিখে দিয়ে আসতেন ছেলের যাতে ফাঁড়া কেটে যায়। যাই হোক, নির্বিঘ্নে ভালোই দিন কাটছিল। 5 বছর পেরিয়ে 6 বছরে যখন ছেলে পা দিয়েছে, একদিন স্কুল থেকে ফেরার সময় ওরা রাস্তায় ছুটোছুটি করে খেলা করছে। এই রাস্তাটা প্রাইভেট রাস্তা, গাড়ি খুব একটা চলে না, ছোটোখাটো গাড়ি চলে। এছাড়া মায়েরা সব সময় দাঁড়িয়ে আছে, পরীক্ষার রুটিন দিয়েছে, তাই নিয়ে আলোচনা চলছে। আশেপাশে কোনো গাড়ি নেই, সবে ভদ্রমহিলা এগোতে যাচ্ছে, বিশাল জোরে একটা শব্দ হলো। প্রথম ফাঁড়া। 2 বন্ধু খেলছিল, সর্বাণীর ছেলে রাজু আর একটি বাচ্চা বান্টি। ছোট বাচ্চারা যেমন দুরন্ত হয় তেমনই কাড়াকাড়ি ঠেলাঠেলি করছে। রাজু বান্টির টুপিতে টান দিয়ে ছুটে পালাচ্ছিল। বান্টি বলে বাচ্চাটা রাগে রেগে যায়, সেও গিয়ে ধাক্কা দেয়, জোরে ধাক্কা দেয় রাজুকে। ধাক্কা দিতেই রাজু ছিটকে পড়ে যায়, হাঁটু ছেড়ে কেঁদে ওঠে। সঙ্গে সঙ্গে দড়াম করে বিশাল জোরে একটা শব্দ। বাড়ির ছাদের ওপরে একটা টব মাটিতে পড়ে ভেঙে চৌচির হয়ে গেছে। যে বাচ্চাটা ধাক্কা দিয়েছে তারই কাঁধ ঘেঁষে পড়েছে। সে চিৎকার করে কেঁদে উঠেছে, খুব লেগেছে কাঁধে। তবে টবটা যদি মাথায় পড়তো শেষ হয়ে যেত। চমকে উঠল সর্বাণী, তার ছেলেই তো এখানে দাঁড়িয়েছিল। যদি এসে ধাক্কা না দিত, ওটা রাজুর মাথায় পড়তো। হাতে বেশ ভালোই জখম হয়েছে। কাছেই বাড়ি, সঙ্গে সঙ্গে কাকা এসে গেল। ছেলে তো বিশাল চিৎকার করছে, সঙ্গে সঙ্গে তাকে নিয়ে হসপিটালে ছুটল সবাই। সর্বাণী ছেলে তো পড়ে গিয়ে কাঁদছে, তাকে তুলে দেখেন হাঁটু থেকে খুব রক্ত বেরিয়েছে, একটা হাতের চেটো কেটে গেছে, সেখান থেকে রক্ত বেরোচ্ছে। সম্ভবত তালুতে কিছু একটা ফুটেছে, হাত দিতে দিচ্ছে না। তিনিও সঙ্গে সঙ্গে ছুটলেন ডাক্তারখানায়। ভেতরে কিছু ঢুকে যায়নি, কিন্তু বেশ কেটে গেছে, রক্ত গড়িয়ে পড়ছে। খবর পেয়ে সর্বাণীর মাও চলে এলেন। সর্বাণীর তো ভীষণ মন খারাপ, চোখ জল নিয়ে মাকে বলছেন। ওর মাই বললেন, তোর ছেলের প্রথম ফাঁড়াটা কিন্তু আজ কেটে গেল মা। বলছিল না 6 বছরে ফাঁড়া আছে, দেখ টপটা পড়লে কি হতো। সর্বাণী চমকে উঠল, তাই তো, বলে কি, এবার কিছু হবে না তো, অত খারাপ? তবে এই যে রক্তপাত, এটা কি রক্ত পড়া বলে তো? তোরা ছোটবেলায় এমন কত পড়ে গেছিস মনে আছে? যখন প্রথম রান্না করার জন্য আনাজ কাটতে গেছি, হাতের তালু কেটে ফেলেছিস, হাসপাতালে নিয়ে যায়নি তো, তা না হলে স্টিচ দিতে হতো। দুঃখ করছিস কি? ভগবানের পুজো দিস যে তোর ছেলে মস্ত বিপদ থেকে বেঁচে গেছে। বাচ্চা ছেলেটার জন্য খুব খারাপ লাগছিল। বান্টির খোঁজ নিয়ে জানা গেল কাঁধের হাড় ভেঙে যায়নি, সরে গেছে, কচি হাড় ভেঙে যাবারই কথা। যাই হোক, প্লাস্টার করে বেঁধে দিয়েছে। বাচ্চা তো স্কুলে আসতে পারছে না। খেয়াল করে দেখেছিল সেদিনটা ছিল মঙ্গলবার। মা ঠিকই বলেছেন, মা মঙ্গলচণ্ডী বাঁচিয়েছেন। একদিকে যেমন সর্বাণী খুব মনে শান্তি পেয়েছিল, মা তাকে বিপদ থেকে উদ্ধার করেছেন, একদিকে আর একটা আশঙ্কা মনে বাড়ছিল, তাহলে আরও 2টো ফাঁড়া, সেটাও কি সত্যি হবে? কবে হবে? কিভাবে হবে? কেমন করে সে বুঝবে? তার মধ্যে একটা তো জলে ফাঁড়া। সর্বাণী যেন আরও বেশি আতঙ্কে গেল। ঠাকুরের নাম করত, মঙ্গলবার নিরামিষ খেত। তার মার বাড়িতেও তারা প্রতিটি মঙ্গলবার নিরামিষ খেত, কিন্তু শ্বশুরবাড়িতে এইসব পুজো টুজো মানাটা একটু কম। নিরামিষ তো তারা খেতেই পারে না। সর্বাণী চিড়ের ফলার খায়, তাই কেউ আপত্তি করবে না, তাদের নিরামিষ না খাওয়ালেই হলো। এইভাবে চলল কিছুদিন। টুকিটাকি যেমন অসুখ করে তেমন হওয়া ছাড়া তেমন কিছু হয়নি। যেমন সবার ম্যালেরিয়া হচ্ছিল, তখন ম্যালেরিয়া হলো। এবার সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা মচকালো। ম্যালেরিয়া হওয়াটাকে তো আর অ্যাক্সিডেন্ট বলা যায় না, ফাঁড়াও বলা যায় না, তেমন ভয়ানক কিছু হয়নি। ফাঁড়া বলা যায়, সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা মচকানো, তাও তেমন বাড়াবাড়ি কিছু হয়নি। মনে মনে এই ভেবে সর্বাণী সান্ত্বনা পাওয়ার চেষ্টা করলো, এই আরেকটি ফাঁড়া মা কাটিয়ে দিল। তবে তার না একটু বাতিকের মতো হয়েছিল। ছেলেকে ভীষণ টিকটিক করতো, এখানে যাবি না, ওটা করবি না, বিশেষ করে জলের ধারে কাছে যাবি না। ছেলের হায়ার সেকেন্ডারি পরীক্ষা শেষ হতে ঠিক হলো, ছেলেরা সব বন্ধুরা মিলে যাবে দীঘায়। দাদা শ্রেণীর 2জন থাকবেন, খুব একটা চিন্তার কিছু নেই।
ছেলেগুলো তাদের চেনা জানা এতদিন ধরে একসাথেই পড়ছে, মায়েদের সাথে মায়েদের বন্ধুত্ব হয়ে গেছে। কিন্তু কিছুতে এই সর্বাণী ছেলেকে দীঘায় যেতে দেবে না। এমনিতেই দঙ্গল বেঁধে ছেলেরা গেলে যে কত বিপদ হয় প্রায় তো টিভিতে দেখায়। সমুদ্রের ধারে রোজ দুর্ঘটনার খবর আসে। কিন্তু ছেলে তো বড় হয়েছে, রাগ অভিমান লুকিয়ে কান্না খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এবার সর্বাণী গিয়ে যে দুজন দাদা যাবেন আর কি তাদেরকে ধরলো। তারা ব্যাপারটা বুঝলো, কিছুটা মায়াও লাগলো। তারা কি করলেন, বললেন ঠিক আছে আমরা দার্জিলিং যাব। দর কষাকষিতে একটা কি হয়, মধ্যম জায়গায় আসে দুজনেই। তখন সর্বাণীর এটা মনে হলো দার্জিলিংয়ের পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। তখনকার মতো সেটা তো তিনি ভাবেননি। ছেলেকে যেতে দিলেন। জলের ফাঁড়া পরিষ্কার বলে দিয়েছে ওখানে তো জলে চান করার ব্যাপার নেই। দার্জিলিংয়ে গিয়ে কদিন চান করবে সন্দেহ আছে, তার ছেলে তো প্রচণ্ড শীতকাতুরে। ছেলেরা তো বেড়াতে চলে গেল। তাছাড়া মায়েদের সঙ্গে প্রতিদিন যোগাযোগ, ফোনে কথা সব চলতো। ভদ্রমহিলার এত আতঙ্ক হয়ে গেছিল যে বলার কথা না। এবার ভাবলেন যে দার্জিলিং থেকে ফেরার পথে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, পাহাড়ি রাস্তা। এবার তার মা বকাবকি শুরু করলেন, বললেন তোর হাত দেখানো দরকার, তোর মাথা খারাপ হয়ে গেছে। এভাবে ছেলেকে আগলে রাখা যায়? ছেলে বড় হচ্ছে, ও তো খারাপ হয়ে যাবে। স্বাধীনতা দিয়ে ছেলেকে আদর করে বুঝিয়ে তার সমস্ত কথা বললেই তো সে বুঝবে। মা বললেন আমি অহেতুক রিস্ক নিতে ভালোবাসি না, তুমি চিন্তা করো না। অ্যাক্সিডেন্ট যদি হয় সে ভগবানের হাতে। আমি এমন কোনো কাজ করব না যাতে অ্যাক্সিডেন্ট হবে। রাস্তা দেখে পার হই, লোকে বলুক যাই বলুক, নিয়মগুলো আমি মেনে চলি। ওভারব্রিজ ছাড়া রেল লাইন পার হই না। এখানে সমুদ্র নদী কিছুই নেই। এত ভয় নিয়ে না জীবনে বাঁচা যায় না। যাই হোক, এমনভাবে চলল। ছেলের বিয়ে পরীক্ষার সিট পড়লো অনেক দূরে। মা বাবা গিয়ে একদিন কলেজে গিয়ে দেখে এলেন। প্রথম দিন সবাইকার বাড়ির লোকেরা গেল, তারপর ছেলে আপত্তি করলো। ওরা একটা অটো ঠিক করে দিলেন। 3 জন একটা অটোতেই যাবে। সেখানে অটোতেই যাবে আসবে, 3 ভাগ করে ভাড়া দেবেন। ভগবানের নাম স্মরণ করে সর্বাণী তাকে পাঠান। তখন আবার পরীক্ষা নিয়ে চিন্তা। ফাঁড়ার কথা তখন ঠাকুরকে বলেনি। যেদিন শেষ পরীক্ষা দিয়ে ছেলে আর বাড়ি ফেরে না, অনেক দেরি হয়ে গেছে। প্রথম দিকে ওরা চিন্তা করেনি। সবাই ভাবছে একটা আনন্দ, পরীক্ষার চাপটা তো হয়ে গেল, শুষ্ক শরীরে সবাই পরীক্ষা দিতে পেরেছে। কিন্তু একটা সীমা আছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। এবার সবাই চিন্তায় পড়ে গেল। বন্ধুদের বাড়ি ফোন করলে একজনের মা বলল তার ছেলেও এখনো আসেনি, সেও চিন্তা করছে। ফোন রেখে অপরজনকে বলল, তার মা বলল সর্বাণী ওরাও ফেরেনি। কি অবস্থা বলো তো? সবাই চিন্তা করলো, পথে অটো খারাপ হয়ে যেতে পারে, পরীক্ষা কেন্দ্রে গন্ডগোল হতে পারে। ওদের এক চেনা জানা বন্ধু ছিল, সে তার বাবা বাইকে ফিরত। তাকে ফোন করতে বলল, আমি তো অনেকক্ষণ পৌঁছে গেছি, ওরা তো অটোয় উঠেছে পরীক্ষা দিয়ে, পরীক্ষা ওদের ভালো হয়েছে। এবার বাড়ির লোক মারাত্মক চিন্তায় পড়ে গেল। যে পথ দিয়ে ওরা ফেরে সেই পথে একজনের কাকা রওনা দিল। সর্বাণীর স্বামীও বলল আমি এগিয়ে গিয়ে দেখি। পথ তো অনেকটা। খানিক বাদে একটা অচেনা নাম্বার থেকে ফোন এলো। অচেনা লোক ফোন করে বলছে এটা কি শুভদের বাড়ি? সর্বাণী উদ্বিগ্ন হয়ে বললেন হ্যাঁ, কি হয়েছে? ওপার থেকে ভদ্রলোক শান্ত হয়ে বললেন ভয় পাবেন না, শুভরা যে অটোতে আসছিল অটোটা উল্টে গেছে। অটোওয়ালা আর ওদের 3 জনই আহত হয়েছে। আমরা কাছাকাছি হাসপাতালে নিয়ে এসেছি, ওদের ফোন নাম্বার জেনে নিয়ে ফোন করছি। ফোন নাম্বার বলার মতোই অবস্থায় আছে, কাজেই চিন্তা করবে না। এমার্জেন্সিতে চিকিৎসা শুরু হয়ে গেছে। একজন শুধু গুরুতর আহত বলে অজ্ঞান হয়ে গেছে, তার ফোন নাম্বার অন্য বন্ধুরা বলেছে। আমরা স্থানীয় লোক, বাড়িতে সবার ফোন করছি, আমরা খবর দিচ্ছি, আপনারা শিগগির চলে আসুন। পাগলের মতো কাঁদতে কাঁদতে সর্বাণী আর তার স্বামী ছুটেছে। ওরা যখন হাসপাতালে গেলেন দেখলেন রক্তারক্তি কাণ্ড। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছিল বলে পাশে চাপতে গিয়ে অটোটা উল্টে গেছে। গাড়ি পালিয়েছে, অটোওয়ালার হাত ভেঙে গেছে, কানের কোথায় লেগেছে, রক্ত পড়ছে। সর্বাণীরা অটোওয়ালার বাড়ি খবর দিয়েছে। ওরা ওটিতে নিয়ে গেল, হাতের একটা জায়গায় শিক জাতীয় কিছু ঢুকে গিয়ে ডিপ হয়ে কেটে গেছে, সেই জন্য রক্তারক্তি কাণ্ড। 8টা সেলাই পড়েছে। ওদেরই এক বন্ধু অবস্থা দেখে সবার প্রচণ্ড খারাপ লাগলো। তার মা তো পাগলের মতো কাঁদছে, মাথায় লেগেছে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, ডাক্তার অবজারভেশনে রেখেছে। ওর মা বাবা আবার বড় জায়গায় নিয়ে গেলেন, এখানে সই করে রিলিজ করিয়ে নিয়ে সিটি স্ক্যান করাতে হবে, আরও অনেক পরীক্ষা। ছেলের জ্ঞান ফেরেনি, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। আপাতত স্থানীয় জায়গাতেই আনা হয়েছে।
আর একজনের পায়ের ওপর গাড়ি হেলে পড়ায় পা ভেঙে গেছে। সে রাজ্যে কিভাবে কাটলো বলা যাবে না। শুভর দিদিমাও চলে এলেন। এমার্জেন্সিতে এক্সরে হলো আরও দুজনে, অটোওয়ালা আর আরেক বন্ধু, তারও হাতে পায়ের। অটোওয়ালার ছোট বাচ্চা, আসার কেউ নেই। তার দাদা এসেছেন। সেখানেই পরের ঘটনাটা সবাই শুনল। প্রথমে উঠে শুভ ধারেই বসেছিল। যার মাথায় লেগেছে সে মাঝখানে ছিল। যাবার সময়ও তাই হয়েছিল। এবার যে মাঝখানে ছিল তার সাথে ঝগড়া লেগে গেল। সব সময় সেই মাঝখানে কেন বসবে? পরীক্ষা ভালো হয়েছে, শুভর মন ভালো ছিল। শুভ ওর সাথে জায়গা বদল করে নেয়। তাই গাড়ি কাত হতেই ও সজোরে পড়ে গিয়ে রাস্তার ইটের ওপর। তারপর শুভ পড়ে। শেষে এই পায়ে চোট পাওয়া ছেলেটা। পরের দিন ডাক্তার এসে আবার দেখে, ওষুধপত্র দিয়ে তারপর গাড়ি ছেড়ে দিলেন। সর্বাণীর ছেলেকে নিয়ে বাড়িতে এসে দেখলো, ফ্যামিলি ফিজিশিয়ানকে কল দিল। ডাক্তার এসে মোটামুটি দেখে বলল হাসপাতালে যা ওষুধ দিয়েছে তার সঙ্গে আরও 2-1টা যোগ করে দিল, কিছু ইঞ্জেকশন চলবে এই অবধি। কথা ছিল পরীক্ষা দিয়ে তারা একটু পিসির বাড়ি যাবে। আর কোথাও যাওয়া হলো না। সর্বাণীকে তার মা বললেন ওর যে ফাঁড়টা ছিল সেটা 20 বছরে। দ্বিতীয় জ্যোতিষী বলেছিল, তার গণনায় 20 বছর কথাটা উল্লেখ করেছিলেন। প্রথমজন বছরের কথা বলেননি। এই সেই ফাঁড়া, তার মানে এটাও কেটে গেল। সর্বাণীর বছরটা মনে ছিল না ঠিকই, কিন্তু সর্বাণীও তার ছেলের দ্বিতীয় ফাঁড়া কাটলো। তাহলে বাকি রইল জলে ফাঁড়া। আরও তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে। এমনিতেই সর্বাণীর মনে একটা রোগ দাঁড়িয়ে গেছিল ফাঁড়া ফাঁড়া করে। তবে ছেলে এবার একদম মাকে বলে দিল, তুমি কোনো চিন্তা করো না, আমি কোনোদিন কোনো জলের ধারে যাব না। আমি নিশ্চয়ই এমন বন্যার জল তেড়ে আসবে না যে ঘরে শুয়ে বসে আমি ডুবে যাব। কথাটা খুব মজার লাগলেও মায়ের মন তো। এরপর 5 বছর কেটে গেছে। ছেলেটা পাশ করেছে, একটা ভালো কোম্পানিতে জয়েন করেছে, খুব ভালো রেজাল্ট করেছে। এবারে 5 বছরে সে একটা মেয়েকে ভালোবেসে ফেলেছে। পরিবারটি ভালো, 2 পক্ষের পছন্দ হয়, তার বিয়ে হয়েছে। শুভ শ্বশুরের 2 মেয়ে, মানে শুভর শ্বশুরের, উনি একসাথে 2 মেয়ের বিয়ে দিয়েছিলেন। মানে শুভর বউয়ের সঙ্গে তার শালিরও বিয়ে হয়ে গেছিল। সেই জামাই অবশ্য শুভর থেকে বড় ভালো চাকরি করে, প্রতিষ্ঠিত, তবে খুব হুল্লোড়ে, মজাদার মানুষ। শুভর মা অবশ্য দিনরাত ভগবানকে বলে যান ছেলের আর একটা ফাঁড়া আছে, সেটা যেন কেটে যায়। প্রথম দুটো যখন ফলেছে এটাও ফলবে। সর্বাণীর মা বলেন, সিদ্ধেশ্বরীকে বল, মাই তো কোল পেতে রক্ষা করবে। বারবার মা রক্ষা করেছেন। ছেলে বউ এবার হানিমুন করতে গেল। যদিও সমুদ্রের ধার, ছেলে নিজেই বেঁচে ছিল, ভালোই চলছিল। এবার নতুন বিয়ে হয়েছে বলে বৌমার মামার বাড়ি সরিষাতে, ডায়মন্ড হারবারের কাছাকাছি। ওরা নেমন্তন্ন করলো 2 জামাইকে একসাথে। সরিষাতে তাদের মস্ত জমি, জায়গা, পুকুর, নিজেরা দেখাশোনা করে। প্রচুর লোক, খোলামেলা সুন্দর জায়গা, বড় বাড়ি, জায়গা প্রচুর। ছুটির দিনে দেখলে যাওয়া হলো। ঠিক হলো শুক্রবার রাত্রিরে ওরা যাবে, শনিবার রোববার থাকবে, সোমবার ভোরে বেরিয়ে আসবে। গাড়ির সঙ্গে থাকবে, যে যার বাড়ি চলে যাবে। গাড়ি অবশ্যই শুভর ভাইয়ের। সেই শুভর থেকে সম্মানেও বড়। খুশি মনে সর্বাণী পাঠিয়ে দিলেন। যাবার সময় কি মনে হতে ঠাকুরের ফুল তার পকেটের মধ্যে দিয়ে দিলেন। বললে যাবার সময় ওই রাস্তা থেকে প্রণাম করে গাড়ি ধরবি, সিদ্ধেশ্বরী মন্দিরে প্রণাম করে তারপরে কিন্তু যাস। ছেলে তাই গেল। সেখানে গিয়ে প্রচণ্ড আনন্দ, দারুণ জায়গা, বউ আছে সঙ্গে, শ্বশুর শাশুড়িও আছে। সর্বাণী একদম নিশ্চিন্ত। শুভর ভাই সবেতেই চ্যাম্পিয়ন। মামার বাড়িতে দাদুর আমলে পুরনো ছড়ার বন্দুক ছিল, দেখা গেল লক্ষ্যভেদে তার তুলনা নেই। শুভ জীবনে বন্দুক হাতে নিয়েও দেখেনি। মেলায় গিয়ে বন্দুক ফাটানো ছাড়া, আর পাখিটাকি মারা তো আজকাল নিষিদ্ধ। বন্দুক দিয়ে অনায়াসে শুভর ভাই গাছ থেকে টপাটপ আম পারল, নিখুঁত তার লক্ষ্য। ভাই ভীষণ মজার কথা বলতে পারে। শালাশালিরাও একদম অন্ধভক্ত। মামা, দাদু, দিদা তার গুণমুগ্ধ। অনেক ছেলে মানুষ, যদিও তাকে দেখতে খুব সুন্দর, তার ছবি তোলার হাতও খুব ভালো। ভাই এমনিতে দেশে বিদেশে প্রচুর ঘুরেছে, সেসব দেশের গল্প বলতে লাগলো। খুব ভালো লাগছিল। মনে হয় সে বোধহয় ইনফেরিটি কমপ্লেক্সে ভুগছিল। তার বউ ও ভগ্নিপতির খুব ভক্ত হয়ে গেছে। আর তার বড় শালী কিন্তু ভালো ছেলে বলে তাকে খুব স্নেহ করলো, বরের গুণে মুগ্ধ। শুভ শ্বশুরবাড়ির সবাইকে কিন্তু শুভকে খুব গুরুত্ব দিচ্ছিল, খুব আদরে যত্নে রেখেছিল। দিদি শাশুড়ি তো তাকে ছাড়বেই না, একেবারে পাশে জোর করে বসিয়ে রেখেছে। কিন্তু শুভর নিজের মনে হচ্ছিল যে সম্ভ্রমবোধে
তার ভাইয়ের প্রতি ছিল, সেটা তার প্রতি নেই। মুখে কিছু বলা যাচ্ছে না, ভেতর ভেতর একটা অস্বস্তি হচ্ছে। রাতে ভূতের কর্তা উঠতে সেখানে দেখা গেল ভাইরা ভাই সেখানেও ভীষণ বিক্রমশালী। বলো চলো শ্মশানে ঘুরে আসি। শাশুড়ি, মামা শ্বশুর, মামা শাশুড়ি আর যারা ছিলেন সবাই আপত্তি করলো। ভাইরা ভাই তাদের কথা নস্যাৎ করে বললেন, কিচ্ছু হবে না, শ্মশান হলো মহাতীর্থ, চলো। শুভ অবশ্য ভূতে টুতে ভয় পায় না, তবে রাত্রেবেলা শুধু শুধু শ্মশানে বেড়াতে কেন যাবে, এসব আবার তার ভাল লাগে না। ভূতের ভয় নেই, তা বলে শ্মশানে যেতে হবে? ভাগ্যিস তার সঙ্গে তার মা নেই, নাহলে ভয়ে বেচারা দম আটকেই মরে যেতেন। শ্মশানে ঘুরে আসা হলো, ফাঁকা জায়গা, এখানে পথে ঘাটে এখনও গাছগাছালি, ভালোই লাগলো। অনেক রাত অবধি অন্তাক্ষরী খেলা হলো, রাত বেড়ে গেছে। শেষে দুই জামাইকে যুগ্ম বিজয়ী ঘোষণা করা হলো। খুব মজায় দিনটা কাটলো। এরপরে হুজুগ উঠলো, সবাই মিলে পুকুরে চান করতে যাবে। ভাইরা ভাই আবার সাঁতার চ্যাম্পিয়ন। শালা শালিদের কথা বলার সঙ্গে সবাই মেতে উঠলো, পুকুরে সাঁতার কাটবে। দেখা গেল দুই শালি বলতে বউ আর শালি দুজনেই খুব ভালো সাঁতার জানে। শুভ খুব মুশকিলে পড়লো, তার তো জলে ফাঁড়া, তার বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সে শুধু জানে। মা তাকে বারবার বারণ করেছে জলের ধারে যেন না যায়। তবু সব দিক বিবেচনা করে সে বলল, আমি কিন্তু দর্শক, আমি সাঁতার জানি না। বড় জামাই বললো, আরে দূর, এ কনসা কম্পিটিশন হচ্ছে, এ হচ্ছে শালা শালি কি কাহানি, চলো। সাঁতার জানা তো কোনো দরকার নেই, এতগুলো লোক রয়েছে, প্রত্যেকে সাঁতার জানে, তুমি কি আমাদের মতো সাঁতার কাটবে? তোমাকে দুটো বল দিচ্ছি, নিয়ে শুধু পুকুরে ভেসে থাকো, তাও সিঁড়ির কাছে থাকো, বেশি দূরে যেতে হবে না। কোনো মতেই তুমি ডুববে না, আর আমরা এতগুলো লোক আছি, চ্যাংদোলা করে তোমাকে তুলবো, একদম ভয় পেও না। মানুষকে যে কখন কোন গ্রহে ধরে কেউ বলতে পারে না। এতকাল ধরে মায়ের কথা শুনে এসে ঠিক এই সময় তার মাথায় আর ঠিক রাখতে পারল না। খানিক দূরে দেখলো শালাশালি এক কোমর জলে দাঁড়িয়ে বল নিয়ে ছোড়াছুড়ি করছে। তাই শুভ ডুবে যাবে কি করে সম্ভব, তাই মাথা ডুবিয়ে চান করবে এবং জলের মধ্যে সেও দাঁড়িয়ে থাকবে। তার কত অবধি আর জল হবে, মাছ পুকুর সম্ভবত, তবে ডুবে যাওয়ার ভয় নেই। এছাড়া 9-10 জন আছে, মহিলা পুরুষ সবাই মিলে, তার ভীষণ প্রেস্টিজে লাগলো। ক্রমাগত আগের দিন সব ব্যাপারে সে ভাইরা ভাইয়ের কাছে ডাউন খেয়েছে, এখানেও যদি সে বলে জলে নামবো না, বড্ড বিচ্ছিরি লাগবে। অবশ্য তার বউ একটু আপত্তি করছিল, না ও কদিন আগে ঠান্ডা লেগেছিল, তার দরকার নেই। তবে সমবয়সী ভাই বোনেরা মিলে এমন ঠাট্টা করতে লাগলো, লজ্জার চোটে মেয়েটা আর কিছু বলতে পারল না। তার খুব একটা ইচ্ছা ছিল না শুভ পুকুরে নামুক। শুভ পুকুরে নামলো, অনেকটা সিঁড়ি আছে, তারপর নেবে মাটিতে রাখলো পা। বেশি দূর অবধি জল নেই। সর্বাণীর তো ছেলেকে নিয়ে বাতিক ছিল, ছেলে যেতে সে খুব বিমর্ষ হয়ে পড়েছিল। বৌমাকে তার পছন্দ হয়েছে খুবই, ছেলে যে মামা শ্বশুর বাড়ি গেছে তাতে তার কোনো আপত্তি নেই। ভয় একটাই, তার জীবনে যে এখনও একটা দুর্ঘটনা বাকি আছে, এটা কাটিয়ে পারলে তার দীর্ঘ জীবন, উন্নতি অবধারিত। খারাপগুলো যদি মিলে থাকে, ভালোটাও মিলবে, তাই চোখের আড়াল হলে ভয় করে, মায়ের মন তো। শুভর অবশ্য খুব আনন্দ হলো চান করতে নেমে। জীবনে প্রথমে পুকুরে নামলো, সবাই খুব আনন্দ করছে, এখানে তাকে কেউ নিষেধ করছে না। তবে সবাইকারই বাড়ির কাছাকাছি পুকুর আছে, কেউ আসে না। দুটো বড় বল তার হাতে দিল বড়শালা, বলল, তুমি আরও একটু নেমে আসতে পারবে? বললো, হ্যাঁ আমরা আসছি। ভালো লাগছে না চান করতে এসে? সত্যি শুভর খুব ভালো লাগছিল। চান করতে এসে শুভ 2 হাত ভরে অঞ্জলি করে জল নিয়ে সারা গা হাত পা মুখে মাখলো। বউকে এসে আঁচলা করে তার গায়ে ছুঁড়ে দিচ্ছিল। ছোট শালিও তাই করছে, শালারাও বল নিয়ে ছোড়াছুড়ি করছে। এরপর মেয়েদের মধ্যে হঠাৎ কি হলো, একটা প্রতিযোগিতা হবে, সাঁতার দিয়েও ওপারের কোণের বাঁশের গাছটা কে ছুঁয়ে আসতে পারবে, কে কতক্ষণ সেটা পারবে, তার একটা পরীক্ষা চলছে। বাঁশের গাছের ডালটা ঝুঁকে আছে পুকুরের দিকে, সেটা নিয়ে ধরে আবার ফিরে আসবে। খুব মজা পাচ্ছে সে। তাদের সবাই নিয়ে মেয়েদের একটা প্রতিযোগিতা দেখে সবাই মত্ত হয়ে পড়লো, এমনকি তার ভাইরা ভাই বউরা সবাই, যাতে বিশাল একটা মজাদার ব্যাপার। এই রকম আনন্দ উদ্দীপনা চলছে, কিন্তু জীবন কখন কি হয় কেউ বলা যায় না। এভাবে 1 পা 2 পা করে এগোতে গিয়ে সে পড়লো ভীষণ মুশকিলে। এমনিতে মনে হচ্ছিল জল বেশি গভীর নয়, কিন্তু কোন জায়গায় কোন গর্ত আছে সেটা তো সে বুঝতে পারেনি। হুশ করে অনেকটা নেমে গেল, মাথা বগল বুক ছাড়িয়ে জল উঠল। যদিও মাথা ওপরে আছে আর বল দুটো হাতে থাকায় সে ভেসে আছে,
তবু আচমকা প্রথম দিকটা জলের মধ্যে ডুবে যেতে যেতে ভয় পেয়ে গেছিল। মুখে তো ভয় প্রকাশ করা যাবে না। আপ্রাণ বল দুটোকে আঁকড়া ধরলো। খানিকক্ষণের জন্য অন্যমনস্ক হয়েছিল, ভাবছিল পিছিয়ে যাবে কিনা। দু এক পা পিছলে যেতে কেমন ভয় পেয়ে গেছে, এগিয়ে যেতে সাহস পাচ্ছিল না। এমন সময় যে সব থেকে ছোট শালা, সে এসে বলল বলটা ছুঁড়ে দিতে। অপরজন তেড়ে ফুঁড়ে আসতে গিয়ে হালকা ধাক্কা লাগলো শুভর সাথে। ধাক্কা খেয়ে শুভ টলে গেল। তারা বল পেয়ে হৈ হৈ করতে লাগলো। আবার বল দূরে ছুঁড়ে দিল, কিন্তু ততক্ষণে শুভর হাত থেকে বলটা বেরিয়ে গেছে। ওদের ঝাঁপাই ঝরে হাত থেকে বল বেরিয়ে যাওয়ায় শুভ হাবুডুবু খেতে লাগলো। সামলা থেকে দু হাতের বল বেরিয়ে গেল। এবার তার গলা অবধি জল। সে প্রচন্ড ভয় পেয়ে গেল। শুধু মায়ের মুখটা মনে করছে। বারবার মা বলতো, বাবা জলে নামবি না, যে যতই বলুক। আজ যে কেন নামতে গেল, ভয় করলো, চিৎকারও করতেও সে পারল না। মনে জোর করে সে পিছিয়ে আসার চেষ্টা করলো, আরও বিপদে পড়লো। মাথাটাও খানিকক্ষণের জন্য ডুবে গেল। প্রচন্ড ভয় কোনো রকমে এসে জলের ওপর মাথাটা তুলল। ছোট শালাদের কিন্তু এদিকে কোনো খেয়াল নেই। বড়রা সবাই দূরে তাকিয়ে আছে। শুভর বউ গিয়ে আগে কিন্তু বাঁশের ডালটা ধরলো। এরা চেঁচিয়ে উঠল। বউটা পেছন থেকে ফিরে বোধহয় তার বরকেই খুঁজছিল, কিন্তু দেখতে পেল না। সে অত কিছু ভাবেনি, কিন্তু তার ভাইরা ভাই তাকে যখন শুভকে দেখলো না, ভুরু কুচকালো। তারপর দেখলো একটা হাত জলের মধ্যে উঠছে, আবার ডুবে যাচ্ছে। সঙ্গে সঙ্গে আশঙ্কায় তারা বুক কেঁপে গেল। তারা তো সবাই এদিকে ঝড়ের বেগে সাঁতরাচ্ছে। এতক্ষণে ওর বউ ব্যাপারটা বুঝতে পেরে চিৎকার করে কেঁদে উঠল। কতক্ষণ যে ওর হাত থেকে বলটা সরে গেছে তা তো ওরাও জানে না। বড় শালা ওকে হাবুডুবু খেতে দেখে কোনো রকমে চুলের মুঠি ধরে টেনে তুললো। একটা বল নিয়ে কোনো রকমে তার হাতে তুলে দিল। আর ভাইরা ভাই সত্যিকারের চ্যাম্পিয়ন। সে জলের মধ্যে নিচু হয়ে শুভর পা দুটো ওপরে তুলে ধরলো। বেশ কষ্টকর কাজ। শুভর লম্বা সুঠাম চেহারা ভাইরা ভাইয়ের নির্দেশে তার কানে এলো। শালাকে বলছে, তুমি চুলের মুঠি ধরে টেনে নিয়ে পেছনের দিকে ঠেলো। ছোট শালা দুটো বোকা বনে গেছে, তারাও এগিয়ে আসছে। বউ পাগলের মতো সাঁতার দিয়ে এগিয়ে আসছে। বউয়ের চিৎকার, কান্না, দু একজনের চিৎকার, মামারাও বেরিয়ে এসেছে। কোনো রকমে তাকে ডাঙায় তোলা হলো। চোখ, নাক, মুখ সব জল ঢুকে গেছে। প্রচুর অনেক জল খেয়ে ফেলেনি ঠিকই, কিন্তু হাঁসফাঁস অবস্থা। কানের মধ্যে দিয়ে জল ঢুকে গেছে। কানে শুনতে পাচ্ছে না। জল বেশি খায়নি বলে মনে হয়নি। তবে বড় ভাইরা ভাই তাকে উপুর করে শুয়ে পেটে চাপ দিয়ে জল বার করার চেষ্টা করলো। দু একবার জল বেরোলো, বমি করে দিল। দিদি শাশুড়ি হাওমাও করে কাঁদছে, বলল সাঁতার জানে না, ওকে কেন তোমরা জানে না বলে? সব জিনিস সবাইকে করতে হবে, আশ্চর্য। ছিছি, জামাই মানুষ আমার বাড়ি এসে কি বিপদে, হে ভগবান! লজ্জায় মাথা কাটা গেল। বড় মামা ধমকে বলল, কিচ্ছু হবে না, এক্ষুনি ঠিক হয়ে যাবে। বউ তো অঝরে কাঁদছে। শুভকে কোনো রকমে তুলে নিয়ে গিয়ে দাওয়াই শোয়ানো হলো। মেজো মামা ততক্ষণে ডাক্তারকে ডেকে নিয়ে এসছে। বাড়ির কেউ হলে অত চিন্তা করতো না, কিন্তু বাড়ির জামাই এভাবে সাঁতার জানে না, জলে ডুবে যাচ্ছে, লজ্জার বিষয়। ভাইরা ভাইয়ের মুখ লাল হয়ে গেছে। ডাক্তার এসে ওষুধ দিলেন, বললেন ভয়ের কিছু নেই, তবে কানে বোধহয় জল ঢুকে গেছে, পরে দেখতে হবে, খোঁচাখুচি করার এখন দরকার নেই। শুভ চুপ করে শুয়ে রইল। চোখের সামনে কেমন যেন সব অন্ধকার হয়ে গেছিল। জলের ভেতরের অনুভূতিটা কেমন গন্ধ যেন তার নাকে লেগে আছে। ভয়, আতঙ্কটা সে ভুলতে পারছিল না। মৃত্যু ভয় যে কি বারবার মনে পড়ছে। মার কথা মনে হচ্ছিল। তার মাও তো জানে না এখন তার কি হচ্ছিল। মা জানলে প্রচণ্ড ভয় পাবে। যাই হোক, জলের ফাঁড়াটাও তার কেটে গেল। 5 মিনিট বাদে ওরা ফিরলে সে তলিয়ে যেত। জল থেকে তুলে দেখলো এটাই বোধহয় তার মৃত্যু ফাঁড়া, সেটাও কেটে গেল। মাকে সে কথাটা বলি মা অত্যন্ত বাকি জীবনটুকু শান্তিতে থাকতে পারবে। রোজ এই হবে সেই হবে এটা ভাবার থেকে তার জীবনে একটু শান্তি আসবে। এবার ছোট মামি বললেন, কি হলো বলো তো? বাড়ির জামাই, তাছাড়া সবে বিয়ে হয়েছে, তোমার বউকেও তো সবাই খারাপ ভাববে না? শুভ বলল, আমার মা তেমন নন। সে জোর গলায় বলল, আমার মা এমন কিচ্ছু ভাববেন না। আমার বউকে নিয়ে বরং ভাববেন বউয়ের ভাগ্যে আমি বেঁচে গেলাম। আপনারা আমার মাকে চেনেন না। তাছাড়া আমার মা জানেন আমার জলে মৃত্যু ফাঁড়া আছে। কি বললে? সবাই চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে সবাই বলল, তুমি সে কথা আমাদের বললে না কেন বাবা? মুচকি হেসে শুভ বলল, আমি তো সাঁতার জানি না, ভেবেছিলাম জলে নামবো না, কিন্তু আপনারা বললেন, কি করব? সবার মুখ চুন হয়ে গেল। আর কি করবে, পুরুষ মানুষ, সবার কাছে সম্মান রাখতে গিয়ে নেমেছিল হাতে জীবন হাতে করে। যাই হোক, মা প্রথমে শুনে খুব কাঁদলো,
তারপরে সারা জীবনের মতো বেঁচে গেল। মিনমিনে গেলো, সবাই বলল যাক, 3টে যখন ফাড়া ছিল 3টেই কেটে গেল। ছোটোবেলায় পরীক্ষা একবার ছাতে, তারপর বিয়ে পরীক্ষা দেওয়ায়, 3য়বার জলে, সব কটা হয়ে গেল। তারপর শুভ শ্বশুরবাড়ি থেকে নায়ক হয়ে বাড়ি ফিরল। জ্যোতিষের গল্প সবাই শুনল। ভোর রাতে মা স্বপ্ন দেখেছিলেন ছেলে নিঃশ্বাস নিতে পারছে না, সারা রাত চিন্তা করেছেন, ঠাকুরকে ডেকেছেন, সিদ্ধেশ্বরীকে পুজো দিতে গেছেন। পরের দিন ছেলে বউ ফিরে এলো, বউয়ের মুখ খুব শুকনো। মা অবশ্য খুব হাসি খুশি, বলল আজকে আমি অফিস যাব না মা, আসলে ডাক্তারের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। মা বলল মানে? সব কিছু বলে দেওয়া হলো। সর্বাণী এবার সত্যি সত্যি বেঁচে গেলেন। এরপরে বিষয়টা আমি একটু ছোটো করে বলি। সর্বাণী বেঁচে গেলেন, জ্যোতিষের কথা মতো তার ছেলের জীবনের সব সমস্যা কেটে গেল। হ্যাঁ, খারাপগুলো যেমন ফলেছিল, যে চাকরিটা করতো বিয়ের সময়, তার ঠিক 2 বছরের মধ্যে আরও বড় কোম্পানিতে চাকরি, নতুন ফ্ল্যাট, গাড়ি, আজকের দিনে তার সব হয়েছে। যে ভাইরা বাইরের থেকে তার নিজেকে একটু ছোট মনে হতো, আজকে সে তার থেকে অনেক অনেক বড় পজিশনে গেছে। তো মা, সব কিছু কুসংস্কার হয় না, সব কিছু যেমন বিশ্বাস করারও দরকার নেই, আবার অগ্রাহ্য করাও হয়তো ঠিক হয় না। এই ঘটনা আমাদের অনেকটা শিক্ষা দিয়ে গেল। আশা করি একটু অন্যরকম ঘটনা এতদিন বাদে তোমাদের ভালো লেগেছে। এপিসোড বড় হয়ে গেল বন্ধুরা, আজকে আর কোনো কথা বাড়াচ্ছি না, আবার ফিরে আসবো আগামী পর্বে। চেষ্টা করব একটা সারপ্রাইজ এপিসোড রাখতে তোমাদের জন্য কিছুদিনের মধ্যেই। কবে কি বৃত্তান্ত বলছি না, তবে খুব শিগগিরই ফিরে আসবো। সঙ্গে থাকো। ধন্যবাদ।